মানে নির্দিষ্ট পাম্পগুলো। ইয়েস। মেজাবিন তুলি, তুমি কি এবার বুঝতে পারছো কথাটা? জি স্যার, এখন বুঝছি। এ শুধু সেলের ভিতরে যে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, ও যে কথাটা শুরুতেই বলেছি যে একটা নেগেটিভ চার্জ সব সময় একটা থাকবে, এটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। টু মেইনটেইন দ্য নেগেটিভিটি ইনসাইড দ্য সেল, সেলের ভিতরে এই নেগেটিভিটি মেইনটেইন করাটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়ালের কাজটাই সব সময় করবে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। এ কখনো সেলের বাইরে পটাশিয়াম বেশি হওয়া, সোডিয়াম বেশি হওয়া, তার সঙ্গে সে ভিতরে বেশি নিবে বা কম নিবে সোডিয়াম পটাশিয়াম নিয়ে আবার সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেইনটেইন করবে, এটা কখনোই না, কখনোই না, কখনোই না। আজকে আমি বলে দিলাম, এটা মনে রাখো। এটার জন্য অন্যান্য পাম্প আছে, ঠিক আছে, কিন্তু সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প কখনোই এই কাজে অংশগ্রহণ করে না। এটা আজকে মনে রাখো। কিন্তু এটা তোমাদের ফিজিওলজিতে পড়ানো হয়েছে অ্যাকশন পটেনশিয়াল, সেখানে তোমাদের মেমব্রেন পটেনশিয়াল বলানো হয়েছিল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তোমরা জানো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মানে হচ্ছে মেইনটেইন দ্য নেগেটিভিটি ইনসাইড দ্য সেল, এটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এইটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। সুতরাং সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প নিয়ে দয়া করে কখনো সোডিয়ামের হাইপারক্যালেমিয়া, হাইপারক্লোরেমিয়া বা হাইপারনাট্রিমিয়া কোনো কিছু হয়েছে সেলের, সেটাকে মেইনটেইন করবে এই কথা বলা যাবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন আসলো তাহলে যে স্যার পটাশিয়াম এই যে পরিমাণ বেশি হয়ে গেল সেলের বাইরে, আপনি বললেন যে পটাশিয়ামের পরিমাণ বেশি হলে ইনফ্লাক্স হবে, পটাশিয়াম ইনফ্লাক্স হবে না, বলছি না আমি? সেলের ভিতর ঢুকে যাবে বা সেল একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য এই ইয়াগুলো নিয়ে নেবে সেলের ভিতরে, বলছি? জি স্যার। তাহলে এখন এটা কেমনে ঢুকবে? এটা কেমনে ঢুকবে? অবশ্যই এর জন্য আলাদা পাম্প আছে, বুঝতে পারছো? এই পাম্পটা কি? এই পাম্পটার নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন পাম্প। এবার বোঝা গেছে? জি স্যার। এন্টিপোর্ট, এন্টিপোর্ট। অর্থাৎ পটাশিয়াম যদি সেলের ভিতরে ঢুকে যায় তাহলে কে বের হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন। ফাইন। তাহলে এখন চিন্তা করো একটা জিনিস, দেখো মানে অঙ্কের মতো একটা ব্যাপার। পটাশিয়াম বেশি হয়ে গেছে, ইনসুলিন বেশি করে সেক্রেশন হলো, ইনসুলিন পটাশিয়ামকে বললো যে তুমি সেলের ভিতরে ঢুকে যাও, আর তুমি ঢুকতে বাধ্য। ইনসুলিন ঢুকায় দেয়, তখন করে কি সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে সে খুলে দেয়। এখন পটাশিয়াম পাম্প খুলে দিলে পটাশিয়াম ভিতরে তখনই যাবে যদি সেলের ভিতর থেকে কোনো একটা হাইড্রোজেন যদি ওই পাম্পের আরেক দিকে লেগে বাইরে আসে, তাহলে এই পাম্পটা অ্যাক্টিভ হবে। খালি এইদিকে পটাশিয়াম লাগলো পাম্পের একদিকে, আর ওইদিকে হাইড্রোজেন সেলের ভিতর থেকে লাগলো না, এই পাম্প ঘুরবে না, অর্থাৎ এই পটাশিয়ামটা ভিতরে ঢুকতে পারবে না। বোঝা গেছে? এটা একটা ইনঅ্যাক্টিভ থাকবে। যখন সেলের বাহির থেকে একটা পটাশিয়াম এসে পাম্পে লাগলো, সেলের ভিতর থেকে একটা হাইড্রোজেন লাগলো, সঙ্গে সঙ্গে পাম্পটা তখন ঘুরে গিয়ে পটাশিয়ামটাকে ভিতরে নিয়ে নিল, হাইড্রোজেনটাকে বাইরে নিয়ে নিল। এই জন্য এটার নাম হলো অ্যান্টিপোর্ট। পটাশিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট বা কাউন্টার পোর্ট বলে, যে একটা যদি ঢুকে যায় পটাশিয়াম, সাথে সাথে একটা হাইড্রোজেন বের হয়ে আসে। এখন তুমি পটাশিয়ামকে ভিতরে ঢুকে নিলা, পটাশিয়ামের লেভেলটাকে তুমি এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে মেইনটেইন করলা, অর্থাৎ আমার হাইপার ক্যালেমিয়া হয়েছিল সেটাকে তুমি নরমাল কন্ডিশনে নিয়ে আসলা। এট দ্য সেম টাইম কি ঘটবে তোমার তাহলে বডিতে এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে? গ্লুকোজ স্যার। নো নো নো, আমি বলতেছি এখানে অ্যাসিডোসিস হবে এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট। হ্যাঁ, অ্যাসিডোসিস হবে। কে বললা অ্যাসিডোসিস হবে? স্যার আমি স্যার। তাজউদ্দিন? জি স্যার। কিভাবে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আয়নটা বের হয়ে আসবে স্যার, সেটা পিএইচটা কমিয়ে দিবে এক্সট্রা সেলুলার ফ্লুইডে। খুব সহজ আনসার। মাহিন শুনে নাই বোধহয় যে যখনই পটাশিয়াম ভিতরে ঢুকতেছে, আমি বলেছি যে একটা পটাশিয়াম ভিতরে ঢোকার কারণে একটা হাইড্রোজেনকে বাইরে আসতে হবে। যতটা পটাশিয়ামকে তুমি ভিতরে ঢুকায় নিবা ততটা হাইড্রোজেন বাইরে আসবে। যত বেশি হাইড্রোজেন এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে আসবে, তার পিএইচ তত কমে যাবে, তার অ্যাসিডিটি তত বেড়ে যাবে, অ্যাসিডোসিস হবে। এবার বোঝা গেছে? জি স্যার। শরীফুল, শরীফুল তুমি আমাকে শুনতে পাচ্ছ? তানিয়া? জি আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো? তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় বাসা তোমার? স্যার আমার বাসা গোবিন্দগঞ্জে।
এই ওখানে তো করোনার একেবারে পুরো ডিপো পাওয়া গেছে গোবিন্দগঞ্জে, সাবধানে থাকি। জি স্যার। তোমরা তো আমাদের পুরো পাড়াতেই একেবারে ছিল। হ্যাঁ, যে তোমরা তো পুরো রংপুর শহরে, তোমরাই তো এই গোবিন্দগঞ্জ গাইবান্ধার লোক আমাদের করোনা নিয়ে আসছে উপরে, এত ছিল না, এগুলো তোমাদের ওই থেকে আসছে। নিজেরা সাবধানে থাকিও, বাইরে বের হইও না। জি স্যার। আচ্ছা তাহলে বলো, তাহলে আমার এই কথাটা যে এখন এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে যখন হাইপোক্যালেমিয়া হবে তখন কি কন্ডিশন দাঁড়াবে? বডিতে যখন হাইপোক্যালেমিয়া, কোশ্চেনটা ভালো করে বোঝো, বডিতে যখন হাইপোক্যালেমিয়া হবে তখন এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টের অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে? এবং হলে কেন? স্যার অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে স্যার এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে। হাইপোক্যালেমিয়া হলে কিভাবে অ্যাসিডোসিস হবে একটু এক্সপ্লেইন করো, আমরা শুনি। স্যার মেকানিজমটা মনে নাই স্যার। না মনে রাখার কিছু নাই, আমি তো নিজেই বলে দিলাম। আচ্ছা স্যার, ওখান থেকে তো স্যার হাইড্রোজেন আয়নটা স্যার বের হয়ে আসতেছে স্যার ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট থেকে, এই কারণে স্যার অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে। কোন কম্পার্টমেন্ট থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে আসতেছে? স্যার ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট থেকে স্যার বের হয়ে আসতেছে, যেহেতু স্যার এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে স্যার পটাশিয়ামটা স্যার আমরা ব্যালেন্স করতেছি, পটাশিয়াম আয়নটা স্যার, যে পটাশিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোড দিয়ে পটাশিয়াম আয়নটা স্যার ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে বডিতে কি হাইপোক্যালেমিয়া? হাইপোক্যালেমিয়া মানে কি? স্যার পটাশিয়াম আয়ন কমে গেছে, মানে লেভেলটা কোথায় কমে কমে গেছে গেছে? পটাশিয়াম। কোথায় কমে গেছে? এক্সট্রাসেলুলার না ইন্টারসেলুলার, কোথায় কমে গেছে? হাইপোক্যালেমিয়া বলতে কোথায় বোঝায়, কোথায় কমে যাওয়াটা বোঝায়? এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে কমে যাওয়া বোঝায়, এই ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে কমে যাওয়াটা বোঝায়? স্যার এক্সট্রাসেলুলারে। এক্সট্রাসেলুলারে যদি কমে যায় পটাশিয়াম, তখন বডি কিভাবে এই পটাশিয়াম মেইনটেইন করবে? কোথা থেকে আনবে? স্যার তাহলে ইন্ট্রাসেলুলার থেকে নিয়ে যাবে। ইন্টারসেলুলার থেকে যখন পটাশিয়াম নিয়ে আসবে, তাহলে সেলের ভিতরে তখন কাকে ঢুকাই দিতে হবে? স্যার সেলের ভিতরে তখন তাহলে স্যার হাইড্রোজেনকে ঢুকাই দিতে হবে। হাইড্রোজেনকে যদি ঢুকাই দেয় তাহলে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে হাইড্রোজেন কমবে না বাড়বে? স্যার এক্সট্রাসেলুলারে তখন হাইড্রোজেন হচ্ছে ইয়া হয়ে যাবে, কমে যাবে স্যার। তো যদি হাইড্রোজেন কমে যায় তাহলে সেখানে কি অ্যাসিডোসিস হয় না অ্যালকালোসিস? না স্যার অ্যালকালোসিস হবে স্যার। এই যে দেখো, তুমি ক্লাসে তুমি একটু আগে বললে অ্যাসিডোসিস, এখন তুমি বললে অ্যালকালোসিস, তার মানে তখন তুমি অ্যাটেনটিভ ছিলা না স্যার অ্যাটেন্টিভ ছিলাম, কিন্তু স্যার আসলে মানে বলতে স্যার ভুলে গেছে স্যার, বুঝতে প্রবলেম, জি স্যার গুলাই ফেলে গেছি আমি। সকালে নাস্তা না খেয়ে একের পর এক ক্লাস শুরু হয়ে গেছে, তাই না? আম্মুকে বলো নাই যে আম্মু আগে আমাকে বেশি করে নাস্তা খাওয়াও, গ্লুকোজের পরিমাণ বাড়ায় দাও, তারপর ক্লাসে বসি। স্যাররা কি আবুল তাবুল বকে এগুলা, হ্যাঁ না শুনলেও বিপদ, কার নাম যে কখন ডাকবে আমরা তো বুঝে উঠতে পারি না, সব সময় অ্যাটেনটিভ থাকতে হয়। যারা বেশি চালাক তারা লাইন অন করে দিয়ে আরামে ঘুম পাচ্ছে, বুঝছো? এরা ডাকলেও আর কোনো সাড়া দিচ্ছে না, এত গভীর ঘুমে নাক ডাকার সব শুনতে পারবো একটু। কল্লব রাকিন না স্যার ওই যে অনেক সময় স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম রাকিন, তুমি কি জিনিসটা বুঝেছো ভাইয়া? এই হাইপারক্যালেমিয়া হলে অ্যাসিডোসিস হয় না অ্যালকালোসিস হয়, জিনিসটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। কেন আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না একটু করে বুঝতে পারবা। তোমরা হয়তো ভাবো যে স্যার এই ইলেক্ট্রোলাইট বা ফ্লুইড পটাশিয়াম কি নিয়ে এত টানাহাসরা আপনি করতেছেন কেন? টানাহাসরা একটু কারণ আছে ভাইয়া, আমাদের সার্জারিতে একটা কারণ আছে, যে কারণটাতে আমি আসার আগে আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু, যে একটা বেসিক ধারণা থাকবে তাহলে, যে স্যার হাইপোক্যালেমিয়া যখন হবে বডিতে তখন অ্যালকালোসিস ডেভেলপ করবে, যখন স্যার হাইপারক্যালেমিয়া থাকবে তখন অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এই মেকানিজম দুটো তোমরা যে কেউ কোনো কনফিউশন রেখে বুঝেছো কিনা আমাকে দয়া করে একটু তারা একটু রেসপন্স করো। লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা এখানে শিখতে আসছি। যে না স্যার আমি বলবেন অফকোর্স তুলি আমি আমার বলবো। যখন হাইপারক্যালেমিয়া হয় তখন আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। তো পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলছি হাইপারক্যালেমিয়া। তো বডি করে কি এই পটাশিয়ামটাকে সঙ্গে সঙ্গে সেলের ভিতরে ঢুকায়। যখন সেলের ভিতরে ঢুকায় নিতে যায় তখন আমি বলছি যে একটা পটাশিয়াম ঢুকতে গেলে একটা হাইড্রোজেনকে বের করে দিতে হবে। তো একটা পটাশিয়াম ইনফ্লাক্স হচ্ছে আর একটা হাইড্রোজেন ইনফ্লাক্স হচ্ছে, অর্থাৎ বের হয়ে আসছে। যত বেশি পটাশিয়াম ঢুকবে তত বেশি হাইড্রোজেন বের হয়ে আসবে, এন্টিপোড বা কাউন্টারপোড। এইভাবে এখানকার হাইপারক্যালেমিয়া কন্ডিশনটাকে আস্তে আস্তে নরমাল ক্যালেমিয়া করে দিবে বডি।
কিন্তু এট দ্য সেম টাইম এই হাইপারক্যালেমিয়া স্ট্যাটাসটাকে নরমোক্যালেমিয়া করে দেওয়ার জন্য বা পটাশিয়ামের পরিমাণটাকে নরমাল করে দেওয়ার জন্য অনেকগুলো হাইড্রোজেন আয়ন এসে এক্সট্রাসেলুলার ফ্লুইড আসসালামু আলাইকুম। জমে যায়। আমরা জানি হাইড্রোজেন যখন হারুন জমে ভাই। যাবে তখনই সেখানকার পিএইচ কমে যাবে এবং সেটা আচ্ছা অ্যাসিডিক আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? একটা কন্ডিশন ডেভেলপ করবে, সেটাকে আমরা বলতেছি এই তো হলে অ্যাসিডোসিস। ক্লাস হচ্ছে তো? আবার যখন হাইপোক্যালেমিয়া হবে অর্থাৎ হলে পটাশিয়ামের আসছি পরিমাণ এই পরশু দিনের আগের দিন, কমে দুদিন হলো যাবে, আসছি। তখন সেলের ভিতর থেকে কিছু খবর? পটাশিয়াম বের হয়ে আসবে সেলের বাইরে আচ্ছা, ভালো। এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট। ঠিক এট দ্য সেম টাইম এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টের হাইড্রোজেন গুলোকে সেলের ভিতরে ঢুকায় নিবে। হাইড্রোজেনের ইনফ্লাক্স হবে আর পটাশিয়ামের ইনফ্লাক্স হবে। আচ্ছা আচ্ছা, তো এদিকে যখন এখান থেকে আবার এই 2-3 দিন। হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাবে তখন আমরা জানি এখানে অ্যালকালাইসিস ডেভেলপ। আচ্ছা আচ্ছা, তুলি তুমি কি বুঝতে পারছো এখন? নুরুদ্দিন ভাই ইয়া আর কি। জি স্যার, তখন আচ্ছা ডিসকানেক্ট হয়ে দিবনি, গেছে তো ক্লাস হচ্ছে তো, পরে ফোন দিবনি। হ্যাঁ এখন শুনতে পারছো ভাইয়া? জি স্যার। কখন লাগবে আপনার? থ্যাংক ইউ। তাহলে আমরা আশা করতে পারি যে আমরা এই জায়গাটাতে মোটামুটি সবাই এখন বুঝে হ্যাঁ। ফেলছি যে পটাশিয়াম বডিতে কমলে বা এই বাড়লে 2000 এর মতো, 2-3000 এর মতো। সেটা কিভাবে আমাদের ব্যালেন্সটা হচ্ছে। এট দ্য সেম টাইম পটাশিয়ামকে ব্যালেন্স করতে গিয়ে আমাদের হাইড্রোজেন আয়ন এই শালা, আমার নিজের কাছে টাকা নেই, আমি একটা ওই ব্যবসাটা সব বন্ধ না, আমার প্রাইভেট ব্যবসা সবই তো বন্ধ, আমি নিজে এইখানে যেমন না ভাই, আমরা বেশি একটা টাকা কথা নাই যে বললাম বুঝছেন। সেলের কালকে ওই যে ভিতরে ভাই টাকা, পটাশিয়াম ঢুকতে না ভাই গেলে 10,000 টাকা থাকলে তো এখন আমি ধনী। বা পটাশিয়াম ভিতর 10,000 থেকে টাকা বাইরে থাকলে তো আমি বের এখন হয়ে ধনী। আসলে যেমন হাইড্রোজেন ঢুকতে হয়, আবার ভিতরে যখন পটাশিয়াম হ্যাঁ, ঢুকে যেটা বাইরে নেন, হাইড্রোজেন সমস্যা বের নেই। হয়ে আসতে হয়। এই যে এখন কিছু নাই তো, আমার টিউশন কিছু নাই তো। হ্যাঁ এটা সেলের সবখানে এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, ফোন দিবেন আপনাকে। কিন্তু রেনাল সিস্টেমে আর একটা জিনিস যুক্ত হয় যে যদি কখনো পটাশিয়াম রিঅ্যাবজর্পশনের দরকার হয়, অর্থাৎ টিউবুল থেকে যদি কখনো পটাশিয়াম রিঅ্যাবজর্পশন শব্দটা আমি বলতেছি, রিঅ্যাবজর্পশনের প্রয়োজন হয়, তখন এরকম করে হাইড্রোজেন আয়ন বের হয়ে যেতে পারে। কিংবা যদি হাইড্রোজেন আয়ন বের না হয় তার পরিবর্তে সোডিয়াম বের হয়। তার মানে অর্থাৎ রিনাল টিউবুলে দুইটা এন্টিপোর্ট আছে, সোডিয়াম পটাশিয়াম এন্টিপোর্ট আর একটা হলো পটাশিয়াম হাইড্রোজেন এন্টিপোর্ট। এই কথাটুকু বুঝতে পারছো তোমরা? মানে আমি বলতে চাচ্ছি যে আমরা শরীরের সব সেলগুলোতে হাইড্রোজেন আর পটাশিয়ামের এন্টিপোর্ট পাবো, কিন্তু রেনাল টিউবুলে গিয়ে আমরা হাইড্রোজেন পটাশিয়াম এন্টিপোর্টও পাবো, হাইড্রোজেন সোডিয়াম এন্টিপোর্টও পাবো। এটুকু বোঝা গেছে? জি স্যার। বাকিরা আর একজন কথা বলো, শুধু মাহিন বলছে, বাকিরা বুঝলা কিনা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা থ্যাংক ইউ। কি জন্য বলছি আমি একটু পরে আসবো এই জন্য। এখন আমাদের হয়ে গেছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন পেশেন্ট। আমি একটা সার্জিক্যাল একটা সিনারিও তোমাদের সামনে নিয়ে আসবো, তখন তোমরা জিনিসটা বুঝতে পারবা যে স্যার কিভাবে এখানে সোডিয়াম পটাশিয়াম বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কেন হচ্ছে বা কি কারণ হচ্ছে। আমরা খুব সহজ একটা উদাহরণ দিতে পারি। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, অর্থাৎ তার ক্রনিক ডুওডেনাল আলসার ছিল। এই ক্রনিক ডুওডেনাল আলসারের একটা কমপ্লিকেশন তোমরা জানো, পাইলোরিক স্টেনোসিস। জানো না? জানো, সবাই জানো যে স্যার দীর্ঘদিন ধরে আলসারটা থাকতে থাকতে তার যে পাইলোরাসটা আসছে বা যেদিক দিয়ে আমাদের স্টোমাকের কন্টেন্ট গুলো বের হয়ে ডুওডেনামে যাওয়ার কথা, স্যার সেই পাইলোরাস বা গেটটা আস্তে আস্তে ন্যারোইং হতে হতে বন্ধ হয়ে গেছে। এটা জানো তো তোমরা, পাইলোরিক স্টেনোসিস বলে আমরা জানি। জি স্যার। এই পাইলোরিক স্টেনোসিস হচ্ছে খাবার আর যাচ্ছে না, পেশেন্ট খাচ্ছে খাবার যায় না, পেশেন্ট খাচ্ছে খাবার যায় না। যখন খাবারটা আস্তে আস্তে হিউজ অ্যামাউন্টে জমে তখন পেশেন্ট কি করে? ভমিটিং। ঠিক কিনা? অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের চিফ কমপ্লেইন্স আমরা জানি ভমিটিং। তখন বমি করতেছে, ভমিটিং হচ্ছে পেশেন্টের, তো প্রথমে সে কি করবে? আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি থাকে তোমরা জানো? এখানে হাইড্রোজেন থাকে, এখানে ক্লোরাইড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু থাকে, হাইড্রোজেন থাকে, ক্লোরাইড থাকে, এখানে অবশ্যই সোডিয়ামও থাকে, এখানে অবশ্যই পটাশিয়ামও থাকে। এই সকল জিনিসগুলো আস্তে 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 কমে যাচ্ছে। প্রথমে যখন এই 2-4-5 দিন বমি করে তখন কিন্তু এটা বডি ব্যালেন্স করে ফেলে, এটা খুব একটা প্রবলেম হয় না। এখন পেশেন্ট কন্টিনিউয়াস বমি করে, তাহলে কি হবে? স্টোমাকের কন্টেন্ট যে ক্লোরিন বা ক্লোরাইড, সে ক্লোরাইডটা বের যে হাইপোক্লোরিমিয়া হবে। হবে কিনা হাইপোক্লোরিমিয়া? কাফি রাপসান I want to see you. কাফি রাপসান
সাইমা, সাইমা আমি তোমাকে দেখতে চাচ্ছি। সাইমা। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো? জি স্যার। আমি বলছি যে একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা পেশেন্ট দীর্ঘদিন যদি বমি করতে থাকে তার কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং কি ইমব্যালেন্স হবে সেই ইলেকট্রোলাইট? স্যার হাইপোক্লোরেমিয়া হইতে পারে। অবশ্যই আমি এটা স্যার হাইপোনাইট্রেমিয়া। গুড, হাইপোনাইট্রেমিয়া হবে। স্যার হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া। স্যার এগুলাই। আচ্ছা, এগুলো বাস ফাইন। তোমার অ্যানসারটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে একটু লাইনই তাহলে এখন হাইপোক্যালেমিয়া হবে। তুমি কিন্তু নিজেই স্বীকার করলা যে স্যার এইভাবে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া যদি হয়, আমি হাইপোক্যালেমিয়াতেই আসছি। হ্যাঁ, তো বডিকে হাইপোক্যালেমিয়া এই কন্ডিশনটা কভার করার চেষ্টা করবে না? জি স্যার, করবে। করলে কি ঘটবে? আবারও চলে আসি আমি কিছুক্ষণ আগে যে পড়াইছি স্যার। এটাতে স্যার পটাশিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপোড স্যার ওইটা কাজ করবে, তখন স্যার হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে। একটু সাবধানে বলতে হবে। হাইপোক্যালেমিয়া হলে তাহলে কি হবে আমাকে একটু বলে বুঝায় বলো, একটু মানে লাইনটা বলে দিয়ে বলো যে স্যার যেহেতু হাইপোক্যালেমিয়া হচ্ছে তাহলে স্যার আমার কি হবে ওই কথাটা বলে দাও। স্যার যেহেতু স্যার হাইপোক্যালেমিয়া হচ্ছে স্যার, পটাশিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোডে তো স্যার পটাশিয়াম ঢুকলে স্যার হাইড্রোজেন বের হয়। না, এখানে বলবা যে তুমি যে স্যার এখানে পটাশিয়াম সেলের ভিতর থেকে বাইরে আসবে। জি স্যার। আর হাইড্রোজেন ভিতরে ঢুকবে। জি স্যার, এটাই তো বললাম স্যার যে পটাশিয়াম ঢুকলে স্যার হাইড্রোজেন বের হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা এই লাইনটা বলে বের হয়ে আসবে নাকি উল্টাটা বলতেছে? কানেকশনটা একটু ট্রাবল হচ্ছিল। আবার বলো কথাটা কি হবে তাহলে? হাইপোক্যালেমিয়া হলো পটাশিয়াম এখন বের হয়ে আসবে সেলের ভিতরে, হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে হাইড্রোজেন ঢুকে গেলে অ্যালকালোসিস হবে নাকি? জি স্যার, অ্যালকালোসিস হবে স্যার। মেটাবলিক অ্যালকালোসিস হবে। এখন যদি মেটাবলিক অ্যালকালোসিস হয়, খুবই সুন্দর কথা। এখন যদি মেটাবলিক অ্যালকালোসিস বডিতে, তাহলে কি হলো? হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, হাইপোনাইট্রেমিয়া, তার সাথে মেটাবলিক অ্যালকালোসিস। এটা হবে কিনা বলো? জি স্যার, হবে। আচ্ছা, যদি এখন অ্যালকালোসিস হয় তাহলে এই পেশেন্টের শরীর থেকে রেনাল সিস্টেম কি হাইড্রোজেনকে বের করে দিবে না হাইড্রোজেনকে প্রিজার্ভ করবে? রেনাল সিস্টেম স্যার। রেনাল সিস্টেম বডিকে কম্পেনসেট করবে না। অ্যালকালোসিস হলে তোমরা জানো একটা রেসপিরেটরি সিস্টেম আছে আমাদের যেটাকে কম্পেনসেট স্যার করার প্রিজার্ভ চেষ্টা করে। করবে। হাইড্রোজেনকে প্রিজার্ভ করার কথা, তাই না? জি স্যার। হাইড্রোজেনকে প্রিজার্ভ করবে, কারণ হাইড্রোজেন যত বেশি প্রিজার্ভ হবে অ্যালকালোসিস তত কমে যাবে, তাই কিনা? জি স্যার। এইটা কি সত্য? আমিরুল ইসলাম। সালাম স্যার। আসসালাম ভাইয়া, তুমি এটা কি শুনতে পারছো? তুমি সাইমা যেটা বলেছে? জি স্যার, এটা মানে আমাদের আলোচনা অনুসারে স্যার এটা হওয়ার কথা, কিন্তু যতটুকু মনে পড়তেছে স্যার উল্টাটা হয়। এই ছেলে আমার খুব চালাক ছেলে আর কি, যে স্যার আলোচনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে স্যার এইটাই হওয়ার কথা, কিন্তু আবার যতটুকু মনে পড়তেছে স্যার কোথাও জানি একটু শুনেছি যে স্যার এটার উল্টাটা হয়, ঠিক কিনা? জি স্যার। আমিরুল ঠিক শুনেছে যে আমরা আইন অনুযায়ী, এখন যে আইনের মধ্যে আমরা অঙ্ক যে ম্যাথমেটিক্যাল ভাবে আমরা জিনিসটাকে আলোচনা করতেছি, তাতে যে স্যার যখনই অ্যালকালোসিস ডেভেলপ করেছে তখন বডি বাই এনি মিনস হাইড্রোজেনটাকে আটকানোর চেষ্টা করবে বডি থেকে। কিন্তু মজার ব্যাপার হলো যে হাইড্রোজেনকে না আটকায় উল্টা ইউরিনের সাথে হাইড্রোজেনটাকে ফায়ার করে দেয়, অর্থাৎ অ্যাসিডুরিয়া হয়। ওই টার্মটা হলো অ্যাসিডুরিয়া, মানে ইউরিনের সাথে অ্যাসিড বের হয়ে যায়, অ্যাসিডুরিয়া। এবং এই অ্যাসিডুরিয়াকে নাম বলা হয় প্যারাডক্সিক্যাল অ্যাসিড। প্যারাডক্সিক্যাল শব্দের অর্থ কি রে? প্যারাডক্সিক্যাল সাজিদ। রাতুল শর্মা, রাতুল, রাতুল ঘুমাইছে। সাদিয়া ইসলাম, সাদিয়াও নাই। মুহিদ হাসান,
মহিদ হাসান। জি স্যার। জি স্যার, কি ঘুম থেকে উঠছেন স্যার? স্যার নেটের প্রবলেম স্যার, বৃষ্টি হচ্ছে। নেটের প্রবলেম, বৃষ্টি হচ্ছে, এইটার তো কোনো সমাধান আমার হাতে নাই। তুমি কি শুনেছো এতক্ষণ এই কথাটা, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া কথাটা তুমি বুঝেছো? হ্যাঁ, হ্যালো প্যারাডক্সিক্যাল। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, কোথা থেকে দৌড়ে আসলা? ও ছোট ভাই স্যার আসতেছে না স্যার, মানে স্যার শোনা সামনে। যাচ্ছিল না, অন হচ্ছিল না। হায় হায় রে, কি করবো আমি তো বুঝে উঠতে পারতেছি না, অন হচ্ছে না, শোনা যাচ্ছে না, কি করবো বলো তো? তাহলে না শুনলে ক্লাসে কি বুঝবা? প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া এই কথাটা তো বুঝতে হবে, এটা বুঝাই দিয়ে ছেড়ে দেবো এই জন্য আমি আসতেছিলাম, কিন্তু প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া কথাটা তো তোমরা বুঝতেই পারতেছো না। আচ্ছা আমি বলি আরেকবার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, অ্যাটেন্টিভ প্লিজ, অ্যাটেন্টিভ হও একটু। আমাদেরকে সাইমা বলল যে স্যার যখন হাইপোক্যালেমিয়া হবে তখন সেলের ভিতর থেকে পটাশিয়াম যথারীতি বের হয়ে আসবে, যখন সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে আসবে তখন সেলের ভিতরে অ্যাট দ্য সেম টাইম হাইড্রোজেন ঢুকে যাবে, যখনই হাইড্রোজেনে ঢুকে যাবে তখনই এক্সট্রা সেলুলারলি অ্যালকালাইসিস ডেভেলপ করবে। তো বডিতে যখন মেটাবলিক অ্যালকালাইসিস হয় তখন বডির একটা মাত্র টার্গেট থাকে যে আমি যেভাবেই হোক হাইড্রোজেন আয়নটাকে শরীরের মধ্যে আটকাইয়ে দেব, দিয়ে আমার অ্যালকালাইসিসটাকে আমি কম্পেনসেট করব, এটাই হওয়ার কথা। এবং সেই অবস্থায় ইউরিন দিয়ে একটা হাইড্রোজেন অণুও বের হয়ে যাওয়ার কথা না, কারণ শরীরে হাইড্রোজেন খুবই দরকার। যেহেতু অ্যালকালাইসিস হচ্ছে, হাইড্রোজেনের পরিমাণটা কমে গেছে, এখন আমার বডি যত বেশি হাইড্রোজেনকে প্রিজার্ভ করতে পারবে তত তাড়াতাড়ি এই অ্যালকালাইসিস কন্ডিশনটা আমার কারেকশন হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে একজন বিজ্ঞ বলবো আর কি স্টুডেন্ট বলেছে যে স্যার আমি কোথাও, একজন আমিরুল বলেছে যে স্যার আমি কোথাও শুনেছি যে ঘটনাটা তখন এটা না ঘটে, উল্টা হাইড্রোজেনই ইউরিন দিয়ে বের হয়ে যায়, এবং হাইড্রোজেন যখন ইউরিন দিয়ে বের হয়ে যায় তাকে বলা হয় অ্যাসিডুরিয়া। এবং এই অ্যাসিডুরিয়াটা নরমালি হওয়ার কথা না, কারণ হাইড্রোজেন বের হওয়ার কোনোভাবেই কথা না, হাইড্রোজেন বডিতে প্রিজার্ভ হওয়ার কথা, তারপরেও বের হয়ে যায়। যেহেতু উল্টা ঘটনাটা ঘটে এই জন্য আমরা বলি প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। প্যারাডক্সিক্যাল শব্দটার মানে হচ্ছে যা হওয়ার কথা তার উল্টাটা, যেটা নরমালি ঘটার কথা সেটা না ঘটে উল্টাটা ঘটেছে, সেটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল। অর্থাৎ আজকে আমি তোমাদের ক্লাস দেখা গেল যে তোমরা আমাকে এমন শিখাইলা যে আমাকে এখান থেকে শিক্ষাটা গ্রহণ করে চলে যাই, বাট সিচুয়েশনটা হয়ে গেল পুরো প্যারাডক্সিক্যাল। তোমাদেরকে কিছু শেখানোর কথা আমার, উল্টা তোমরাই আমাকে শিখাইলা। এটা হতে পারে তোমরা আমার থেকে অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো বেশি জানতেই পারো। এইরকম কিছু ঘটনাটাই হচ্ছে আমরা বলি প্যারাডক্সিক্যাল, যে আমার হাইড্রোজেন যেখানে প্রিজার্ভ হওয়ার কথা, বডিতে আটকায় থাকার কথা, সেখানে উল্টা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, সুতরাং সেটাকে আমরা বলছি প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। এখন কাম টু দা পয়েন্ট, কিভাবে ঘটনাটা ঘটে যে স্যার এটা কেন ঘটে, এই প্রশ্নটা করবে না তোমরা আমাকে, নাকি এটা তোমরা জানো? হাইপোক্যালেমিয়ার কারেকশনের জন্য স্যার। হাইপোক্যালেমিয়া কারেকশনের জন্য কিভাবে অ্যাসিডুরিয়া হয় বলো? স্যার এখানে অ্যালডোস্টেরনের সিক্রেশনের কারণে স্যার পটাশিয়ামটা প্রিজার্ভ হয় এবং ওই অ্যান্টিপোর্টের মাধ্যমে স্যার উল্টা হাইড্রোজেনটা সিক্রেট হয়ে যায় ইউরিনে, এজন্য স্যার অ্যাসিডুরিয়া। কিভাবে আরেকটু ভালো করে বলো? মানে স্যার ইনিশিয়ালি তো বডিতে হাইপোক্যালেমিয়া আছে এবং স্যার অ্যালকালাইসিসও আছে। ইনিশিয়ালি স্যার মানে অ্যালকালাইসিসটা কারেকশনের জন্য কিছুটা মানে অ্যালকালিন ইউরিন হয়, বাট লেটার স্যার হাইপোক্যালেমিয়াটা কারেকশনের জন্য যে পটাশিয়ামটা ইনটেক করা দরকার, আবার মানে রেনাল টিউবুলসে অ্যাবজর্পশনের মাধ্যমে ওই অ্যাবজর্পশন করতে গিয়ে ওটার বিনিময়ে হাইড্রোজেনটা সিক্রেট হয়ে যায় রেনাল টিউবুলসে, দিয়ে ওটা স্যার এক্সক্রিশন হয়ে যায়, তখন অ্যাসিডুরিয়া হয়। কে কে বুঝছো? যে কোনো একজন বলো যে বুঝছো। ওর কথা যদি আমি না বুঝে থাকি তোমরা তো হয়তো বুঝবা, কারণ তোমাদের ফ্রেন্ড আছে 5 বছর থেকে একসঙ্গে পড়াশোনা করো। তোমরা কেউ বুঝেছো? বুঝে থাকলে আমাকে একটু বলো যে স্যার আমরা বুঝেছি। স্যার বলো। স্যার এখানে ইনিশিয়ালি স্যার হচ্ছে অ্যালকালাইসিসটা কারেক্ট করার জন্য বাইকার্বনেট এক্সট্রাক্ট হয় এবং সাথে সোডিয়ামটাও এক্সট্রাক্ট হয়, মানে সোডিয়াম এবং বাইকার্বনেট কো ট্রান্সপোর্ট হয় এখানে। স্যার বাইকার্বনেট আছে প্রথমে সোডিয়ামটাও বের হয়, যে কারণে হচ্ছে
প্রথমে ডিহাইড্রেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে অ্যালডোস্টেরন রিলিজ হওয়ার ফলে তখন সোডিয়াম এবং ওয়াটারটা আবার রিঅ্যাবজর্পশন হয় এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নটাকে বের করে দেয়। আমি বুঝিনি, অন্য কেউ বুঝলে বলো। আর কি বুঝছো? এদের দুইজনের কথা কে কে বুঝছো? স্যার এখানে সোডিয়াম এবং বাইকার্বনেটটা এক্সক্রিট হয় ইউরিনের সাথে, যার কারণে ডিহাইড্রেশন হয়, আর ডিহাইড্রেশনটাকে আবার মেনটেন করার জন্য ওয়াটার রিটেনশন হবে, সেক্ষেত্রে হাইড্রোজেন রিটেনশন হবে, যার কারণে অ্যাসিডুরিয়া হয়। হাইড্রোজেন রিটেনশন হলে আবার অ্যাসিডুরিয়া হয়? স্যার হাইড্রোজেন রিটেনশন কেন হাইড্রোজেন রিটেনশন হবে? মুক্তি, মুক্তি তুমি কি লাইনে আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু বলো তো আমাকে যে এই তোমার যে তিনজন বন্ধু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলো, তুমি কি বুঝলে এই তিনজনের কাছে? আমি এইটুকু শুনবো। স্যার এতটুকু বুঝছি যে সোডিয়াম আর ওয়াটার বের হয়ে যাওয়ার জন্য ডিহাইড্রেশন হয়, আর ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করার জন্য সোডিয়াম ওয়াটার রিজার্ভ হয়, আর যার কারণে পটাশিয়াম আর হাইড্রোজেন আয়ন বের করে দেয়। আর কিছু বুঝলাম স্যার। এত সরল সরল স্বীকারোক্তি ওর, তোমার যেটা বলছো ও সেটাই শুনছে, বোঝাবুঝির মধ্যে এইটুকুই যে এইটুকু বুঝছে। আর কেউ বুঝাইতে পারবা? মাহিন আছো লাইনে? জি স্যার। তুমি বলতে পারবা একটু? একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে স্যার। মাথা এখন গরম হলো কেন? কে গরম করে দিল? বিয়ে শাদী করছো নাকি? না স্যার, মানে সব মানে মাথার মধ্যে আয়ন ঘোরাফেরা করতে স্যার, বুঝতে পারতেছি। আয়ন গার্লফ্রেন্ড ঘোরাফেরা করছে না তো এই মুহূর্তে? আবার গার্লফ্রেন্ড আছে রে? না গার্লফ্রেন্ড আছে? স্যার, সিঙ্গেল মানে মানে যার গার্লফ্রেন্ড থাকে সে কি ডুয়েট হয়ে যায়? জি স্যার। ও তাই নাকি? কেউ স্বীকার করবে না দুনিয়া। মানে এটা যদি তোমার গার্লফ্রেন্ড এখানে লাইনে যদি ঠিকই থাকে, আমি জানি না, আল্লাহ যদি ভাগ্যে মিলাতে কোনো সময় থাকে বেঁচে, তো সে যে কি সাইজ করা করতো তোমারে, যে তুমি এইভাবে বলে দিলা সবার সামনে যে তুমি এখনো সিঙ্গেল, তাহলে আমি তোমার কে? হ্যাঁ, স্বীকার করার সাহস নাই কারো স্যার আমি, আমার কেউ আছে। নিখাত বোধহয় কিছু বলতে চাচ্ছে নাকি? নিখাত, নিখাত লাইনে আছো? কিরে এরকম হচ্ছে কেন? ও লাইনে আসতে পারতেছে না। আচ্ছা যাই, আচ্ছা যাক, আমি এখন একটু বলে এটা শেষ করে দিই। আসলে যে কথাটা মানে মূল কথাটা সেটা হচ্ছে যে তোমরা আসলে একটা জিনিস সবাই বলতে চাচ্ছ, সেটা হচ্ছে যে স্যার যেভাবেই হোক, আমি যদি উল্টা দিক থেকে শুরু করি, যে হাইড্রোজেন ফাইনালি বের হয়ে যাবে, আমি এটা কথা বলে দিয়েছি যে ইউরিনের মধ্যে দিয়ে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, ঠিক কিনা? এইটা আমি তোমাদেরকে একটা মানে বাস্তবতা দিয়ে বলেছি যে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখন হাইড্রোজেন যদি বের হয়ে যায়, একদম শেষ মুহূর্তের কথা থেকে আমি উল্টা দিক থেকে আসতে চাচ্ছি, তাহলে হাইড্রোজেন বের হয়ে গেলে তার পরিবর্তে কেউ না কেউ অ্যাবজর্ব হবে, রিঅ্যাবজর্ব হবে, কাউন্টারপোর্ট। হাইড্রোজেনের সাথে কাউন্টারপোর্ট আছে কারো না কারো, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে কার কাউন্টারপোর্ট আমি বলছিলাম তখন? যে একটা এন্টিপোর্ট ওখানে থাকে, এই কথাটা কিন্তু আমি সেলের সময় যখন বলেছিলাম। হ্যাঁ, সোডিয়াম স্যার। সোডিয়াম, দুইটা জিনিস বলছি, একটা সোডিয়ামের বলেছি আর একটা কার বলেছি? আরেকটা পটাশিয়াম। পটাশিয়াম আর একটা পটাশিয়াম বলছে। গুড। এই দুটো জিনিসের একটু ক্লু দিয়ে মাথার মধ্যে একটু একটু মাথাটা ঘুরালেই তো একটু চিন্তা করে বের হইতে পারবা যে স্যার ওখানে তাহলে কি ঘটতে যাচ্ছে আর কি, ঠিক আছে? মানে একটা জিনিস হচ্ছে যে তোমরা একটা জিনিস ভালোই বুঝেছো যে স্যার হাইড্রোজেনকে বের করে দেবেন বডিতে হয়ে গেছে আমাদের, এদিকে আবার কন্ডিশন আছে, কিন্তু আমরা আগেই বলছি হাইপোক্যালেমিয়া আছে, বলছি কিনা? অর্থাৎ অর্থাৎ আমার হাইড্রোজেন যাই যাক, আমার যেন পটাশিয়াম কখনো শরীর থেকে লস না হয়, তার মানে আমার পটাশিয়াম লস হওয়া যাবে না বডি থেকে। এটা সত্য কিনা বলো? কারণ আমার তো হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে আছে, তাই আছে না? জি স্যার। আমরা তো বলেছি হাইপোক্যালেমিয়াতে। প্রথমে একজন সুন্দর করে বলার চেষ্টা করলো যে স্যার
অ্যালকালোসিস হয়েছে বডি থেকে এখন বাইকার্বনেট বের হইতে চান এবং বাইকার্বনেট বের করে দেওয়াটা অত্যন্ত জরুরি। জরুরি কিনা? কারণ বাইকার্বনেট যত বেশি বের হয়ে যেত আমার, তত বেশি আমার অ্যালকালোসিস কমে যাবে, তাই কিনা? যত বাইকার্বনেট বের হয়ে যাবে তত অ্যালকালোসিস কমে যাবে, অর্থাৎ বডি তত নরমাল কন্ডিশনে আসবে। তা বাইকার্বনেট বের করে দাও। তো বাইকার্বনেটের আবার এমন একটা বিষয় যে যখন বাইকার্বনেট বের হইতে পারে, বাইকার্বনেট তো একাই বের হতে পারে না। সে কে বলেছিল সুন্দর করে যে স্যার সোডিয়াম তার সাথে বের হতে হবে? বাইকার্বনেট সব সময় বের হয় সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ সোডিয়ামের সঙ্গে করে বের হয়। তাহলে যত বেশি বাইকার্বনেট বের হওয়া শুরু করলো তত বেশি সোডিয়াম বের হওয়া শুরু করলো। তো এখন তোমরা জানো যে সোডিয়াম ওয়াটার ফলো সোডিয়াম, সব সময় ওয়াটারের কাজ কি? সোডিয়ামকে ফলো করা। সোডিয়াম যদি ভিতরে ঢাকে ওয়াটারও ভিতরে ঢাকে, সোডিয়াম যদি বাইরে যায় ওয়াটারও বাইরে যায়, তাই কিনা বলো? জি স্যার। জি স্যার। যাবে কিনা বলো? এটা বোঝো তো যে সোডিয়াম, এটা কথা শুনেছো তো তুমি, ওয়াটার ফলোজ দা সোডিয়াম। সোডিয়াম যেদিকে যাবে ওয়াটার সেই দিকে যাবে, কিন্তু কখনোই ওরা কাউন্টার কোড নাই ওদের যে সোডিয়াম বের হয়ে যাবে পানি অ্যাবজর্ব হবে, এটার উপায় নেই। তাহলে পানিও বের হয়ে যেতে হবে। আবার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, পানি বের হয়ে যাবে, এটা জীবনে হবে না, তাহলে পানিও রিঅ্যাবজর্পশন হবে। এইটুক জানো তো তোমরা নাকি? জি স্যার। তাহলে তাই যদি হয় তাহলে এখন বাইকার্বনেটের কারণে সোডিয়াম বের হয়ে যাওয়া শুরু হয়েছে কিনা বলো? প্রথম স্টেপ, বাইকার্বনেট বের হয়ে যাচ্ছে, তার সাথে কে বের হয়ে যাচ্ছে? সোডিয়াম, ঠিক তো? জি স্যার। তার সাথে আরেকটা কি জিনিস বের হয়ে যাচ্ছে যেটা সাথে ওয়াটার কেউ আমরা ঠেকাইতে পারবো না, ওয়াটার। এটাকে আমরা কেউ ঠেকাইতে পারবো না, সোডিয়াম যেখানে ওয়াটার সেখানে। তো যখনই ওয়াটার বের হয়ে যাওয়া শুরু করলো, একটা ছেলে খুব সুন্দর অ্যান্সার দিয়েছিল, ভালো লাগছে কথা, যে স্যার বডিতে ডিহাইড্রেশন ডেভেলপ করবে না, পানি কমে যাচ্ছে, তোমার ডিহাইড্রেশন না? জি স্যার। কি লস করলাম আমরা? লস করলাম। বাইকার্বনেটকে বের করে দেওয়ার জন্য আমার সোডিয়াম লাগে, সোডিয়ামকেও লস করে ফেললাম। আমরা কারেকশন করতে চাচ্ছি অ্যালকালোসিস, এই জন্য বাইকার্বনেট বের করে দিয়েছি। আর বাইকার্বনেট আবার সোডিয়ামকে ছাড়া যায় না, কি একটা বিপদ। দিলাম সোডিয়ামকে ওর সাথে। এখন পানি বলতেছে আমি সোডিয়ামকে ছাড়া কিছু বুঝি না, পানিও সোডিয়ামকে ফলো করা শুরু করলো। আমরা তিনটা জিনিস হারাই ফেললাম, বাইকার্বনেট, সোডিয়াম এন্ড ওয়াটার। হারাইছি। বডি এখন ডিহাইড্রেশন হচ্ছে। বডি বলতেছে করতেছো কি তোমরা রে ভাই? তোমরা এইভাবে পানি বের করে দিলে তুমি মারা যাও। তাহলে কি করতে হবে? প্লিজ সোডিয়ামকে আটকাও। বলবে যে সোডিয়ামকে তোমরা আটকাও, কারণ সোডিয়াম আটকালেই পানি আটকেবে। তখন বলছে সোডিয়াম বলতেছে যে তাহলে সোডিয়ামকে বডি প্রিজার্ভ শুরু করবে। আসলে সোডিয়ামের প্রয়োজন বডিতে না, বডিতে প্রয়োজন হচ্ছে, কিন্তু পানিকে সোডিয়ামকে ঠেকাইতে হচ্ছে। কি শোনা যাচ্ছে? বুঝতে পারতেছো? জি স্যার। সোডিয়ামকে প্রিজার্ভ, ভালো কথা, সোডিয়াম প্রিজার্ভ হলেই পানি প্রিজার্ভ হচ্ছে। কারণ বাইকার্বনেট বলতে আমি তো পাবো না, আমি কাকে নিয়ে যাবো? যেতে পারি সোডিয়াম আর পটাশিয়াম, এছাড়া আমি কাউকে নিয়ে বের হয়ে যেতে পারি না। আমাকে ধাক্কা দিচ্ছ যে বের হয়ে যাও, কারণ তুমি অ্যালকালোসিস মূল কারণ, তুমি বাইকার্বনেট বেশি আছো, তুমি হচ্ছে একমাত্র কারণ আমাদের বডিতে অ্যালকালোসিস ডেভেলপ করা। তুমি বের হয়ে যাও, ধাক্কা মারতেছে বারবার বাইকার্বনেট। বাইকার্বনেট বলছে তোমরা তো আমাকে সোডিয়াম দিচ্ছ না, সোডিয়াম ছাড়া তো আমি একা যেতে পারি না। বলছে না তোমাকে সোডিয়াম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তুমি গেলে সোডিয়াম গেলে আবার পানি যায়, আবার পানি যদি যায় তাহলে বডি ডিহাইড্রেশন হয়। বলছে তাহলে কাউকে দাও, কথা তুমি পটাশিয়ামকে নিয়ে। বুঝছো কথাটা? তাহলে কে যাবে, কে কি লস করবে এখন সেকেন্ড স্টেজে? কিরে পটাশিয়াম যাবে। আর কি লস? দ্বিতীয় ধাপে এসে কাকে কাকে লস করতেছি আমরা? আমার বাইকার্বনেট। ইয়েস, ফাইন, থ্যাংক ইউ। প্রথম ধাপে আমরা লস করেছিলাম বাইকার্বনেট, এটা আমাদের ম্যান্ডেটরি, এটাই করতে হবে। বাইকার্বনেট লস করতেছিলাম, বাইকার্বনেট একা যেতে পারে না, এই জন্য সোডিয়ামকে দিয়েছি। সোডিয়াম দেওয়া মানে পানি একদম যাবে। তাহলে প্রথমে আমরা বাইকার্বনেটকে লস করতেছি, সোডিয়ামকে লস করতেছি, পানিকে লস করতেছি। পানি লস করার কারণে আমাদের প্রবলেম হচ্ছে এই জন্য আমরা পানিটাকে আটকে দিকে সোডিয়ামটাকে আটকেলাম। যেই সোডিয়ামকে আটকেলাম পানিও আটকে গেল, খুব সুন্দর। বাইকার্বনেট আবার বাড়তে থাকলো, বাইকার্বনেট যেতে পারতেছে না। বাইকার্বনেট গুলো আমাকে কাউকে না কাউকে দিতে হবে। কাকে চাও তুমি? সোডিয়াম না, সোডিয়াম দেওয়া যাবে না, কারণ সোডিয়াম গেলে পানি যায়, আমার টেনশন হয়। তাহলে অন্য কাউকে দাও, তুমি পটাশিয়ামকে দিয়ে দাও। তখন পরে দিলাম, সোডিয়াম আর পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সরি বাইকার্বনেট আর পটাশিয়াম বের হয়ে যাচ্ছে। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট যাচ্ছে,
যাচ্ছে তো নাকি? এইটুক বুঝেছো? এইটুক বুঝেছো? জি স্যার। তাহলে এখন পটাশিয়াম কমা শুরু হয়ে গেল। বাইকার্বনেট কমতেছে সেটা ঠিক আছে, অ্যালকালোসিস কারেকশন হচ্ছে না? যেহেতু বাইকার্বনেট বের হয়ে যাচ্ছে অ্যালকালোসিস কমবে তো নাকি? জি স্যার। জি স্যার। এট দ্য সেম টাইম বডি আবার হাইপোক্যালেমিয়া হয়ে যাচ্ছে। আমাদের শুরুতে তো ছিল হাইপোক্যালেমিয়া, এই বিপদে পড়ছিলাম বলেই তো এই শুরুটা এরকম হয়েছিল যে সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইর করে দেওয়া শুরু করছে। আর যখনই সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইর করে দেওয়া শুরু করছিল তখনই আবার হাইড্রোজেন ভিতরে ঢোকা শুরু করছে। আর এই কারণেই অ্যালকালোসিস ডেভেলপ করছে। এবার আবার তুমি পটাশিয়ামকে বাইর করে দিচ্ছ। বুঝতে পারছো ঘটনাটা? জি স্যার। এখন তুমি যদি পটাশিয়ামকে এইভাবে বাইর করে দাও, তুমি যদি এইভাবে পটাশিয়ামকে বাইর করে দাও তাহলে পটাশিয়াম আবার হাইপোক্যালেমিয়া বাড়বে না? আবার হাইপোক্যালেমিয়া হবে তো, হবে কিনা? জি স্যার। তাহলে আবার হাইপোক্যালেমিয়া, যখন আবার হাইপোক্যালেমিয়া হবে তখন বডি তো কার্ডিয়াক অ্যারেস্ট হবে না? কার্ডিয়াক অ্যারেস্ট হবে না? জি স্যার। জি স্যার। বডি করতে না, পটাশিয়ামকে আমি যাইতে দেব, পটাশিয়ামকে আটকাই দিল। বাইকার্বনেট বলে তো তোমরা আমাকে সোডিয়ামও দিলা না, যে তোমাদের ডিহাইড্রেশন হয় এই জন্য। এবার ফির আমাকে পটাশিয়াম দিচ্ছ না, তোমার আমার ইয়া হয় এই জন্য, আবার ক্যালেমিয়া পারে এই জন্য। তাহলে আমি কাকে নিয়ে বাইরে যাব? কাউকে না কাউকে তো দিবা আমাকে। না তুমি আর কার সাথে যাইতে পারো? কয় যে আমি আর একটা জিনিসের সাথে যাইতে পারি, হাইড্রোজেনের সাথে। উচ্চ কথাটা জি কার স্যার। সাথে যাইতে পারে? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেনের সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে। বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কি হারে? কার্বনিক অ্যাসিড। তা আমি হাইড্রোজেনকে দিলেও যাইতে পারবো না, তাহলে তুমি হাইড্রোজেনকে নিয়ে যাও। তাহলে বাইকার্বনেট যাচ্ছে, সাথে কে যাচ্ছে? হাইড্রোজেন যাচ্ছে, তৈরি হয়ে গেল কি কার্বনিক অ্যাসিড। এটা কি অ্যাসিডুরিয়া হলো কিনা? জি স্যার। স্যার। এইটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। বাইকার্বনেট বের হয়ে যাচ্ছে হাইড্রোজেনকে নিয়ে, খুব হাস্যকর ব্যাপার আর কি, যে আমার বডিতে এমনি হাইড্রোজেনের পরিমাণ কম, যার কারণে অ্যালকালোসিস হয়েছে। আর সেই অ্যালকালোসিসকে ফের কারেকশন করতে গিয়ে উল্টা বাইকার্বনেট হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কি একটা অদ্ভুত ব্যাপার। আমার দরকার ছিল হাইড্রোজেন আকার, কারণ এই হাইড্রোজেন ছাড়া আর কারো যাওয়ার নাই বাইকার্বনেটের সাথে। মজার ব্যাপারটা খেয়াল করছো? আমরা সোডিয়াম দিতে পারলাম না, ওয়াটার যায় বলে। সোডিয়ামকে দিতে পারলাম না, ওয়াটার যায়। ওয়াটার গেলে ডিহাইড্রেশন হয়। এই ওয়াটারকে আটকাইতে গিয়ে সোডিয়ামকে আটকাইলাম, বিনিময়ে পটাশিয়ামকে দিলাম। আবার যে পটাশিয়াম যাওয়া শুরু করলো, আবার হাইপোক্যালেমিয়া একবার বেড়ে। তখন বলে যে না, আমি পটাশিয়ামকে আটকাই দিলাম, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে কাকে দিবা? হাইড্রোজেনকে নিয়ে যাও। হাইড্রোজেন আর একটা অ্যাসিড আর একটা ক্ষার, দুজন যুক্ত হয়ে অ্যাসিড হয়ে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে বডিতে হচ্ছে অ্যালকালোসিস, শরীর থেকে তারপরেও বের হয়ে যাচ্ছে অ্যাসিড। এই কন্ডিশনটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল অ্যাসিড। আমি জানি না কতটুকু তোমরা বুঝেছো। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা কনসিকুয়েন্স হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিড। স্যাররা এটা তোমাদেরকে একদম ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয় কেন, এবং লং ভাইবাতে এই কোশ্চেনটা আছে, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া বলতে কি বোঝো, বা কেন প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়। এটা কি বলা যাবে এখন স্যারদেরকে? ইনশাআল্লাহ। স্যার। ইনশাআল্লাহ চেষ্টা করবা বুদ্ধি করে যে স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে, হাইপোক্যালেমিয়া হচ্ছে। হাইপোক্যালেমিয়া হলে এদিকে তখন পটাশিয়ামকে কনসেন্ট্রেট ঠিক করার জন্য সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে আসতেছে। যখন সেলের ভিতর থেকে স্যার বের হয়ে আসে তখন এট দ্য সেম টাইম সেলের ভিতরে হাইড্রোজেন ঢোকে। সেলের ভিতরে হাইড্রোজেন ঢোকা মানে স্যার অ্যালকালোসিস হয়। এই অ্যালকালোসিসের জন্য বাইকার্বনেট বের হয়ে যেতে ধরবে সোডিয়ামকে সাথে নিয়ে। সোডিয়ামকে নিতে গেলে ওয়াটার চলে যায়, ওয়াটার চলে যেতে গেলে আবার ডিহাইড্রেশন হয়, সেই জন্য আবার সোডিয়াম রিটেনশন হয়। তখন তার বিনিময়ে পটাশিয়ামকে পাঠানো হয়। কিছুক্ষণ পটাশিয়াম যাওয়ার পর আবার হাইপোক্যালেমিয়া হয়, তখন আবার পটাশিয়ামকে আটকে দিয়ে